নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। জনসুরাজ পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেছেন অনেক আগেই। 2022 সালে বিহারে জনসুরাজ যাত্রা নামে 50,000 কিলোমিটার পদযাত্রা করেন তিনি। এবার একদা ভোট কুশলী বলে পরিচিত প্রশান্ত কিশোর বা পিকে সরাসরি রাজনীতিতে নামতে চলেছেন। তার ঘোষণা 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে জনসুরাজ পার্টির রাজনৈতিক যাত্রা। बिहार विधानसभा ভোটেও सक्रिय अंशग्रहण করবে পিকের দল। मेरा ही नाम है प्रशांत किशोर। हम नेता नहीं हैं, दल नहीं बनाए हैं, अब वोट भी नहीं मांगते। अभी मुन्ना जी बता रहे हैं कि 2-3 महीना के बाद दल बनेगा, तो जब अभियान शुरू किए तभी बोले कि दल बनेगा भी, तब भी इसके नेता नहीं बनेंगे। 2 अक्टूबर को इसी बिहार को मथ के, जैसे आप दही को मथ के मक्खन निकालते हैं, वैसे गांव गांव पैदल चल के आपके बीच से सब लोगों को निकाला है और सबको इकट्ठा करके 2 तारीख को जब दल बनेगा तो उसी में से चुनकर कोई बिहार का लड़का, बिहार का आदमी उसका नेता बनेगा। और आपके सामने वादा करके जा रहे हैं 2 अक्टूबर के बाद भी प्रशांत किशोर पैदल ही चल रहे होंगे, दल के नेता नहीं बनेंगे। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এ প্রশান্ত কিশোরের রাজনীতিতে হাতেখড়ি। একসময় জেডিইউ এর সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি, কিন্তু নীতিশ কুমারের সঙ্গে প্রশান্ত কিশোরের সখ্য বেশি দিন স্থায়ী হয়নি। শুরু হয় 2 নেতার মধ্যে সম্পর্কে টানাপোড়েন, একে অপরের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন। নীতিশ কুমার দলের সর্বভারতীয় সহসভাপতি প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করেন। 2015 সালের পর প্রশান্ত কিশোর নিজের ভোট কুশলী সংস্থা খোলেন। বিজেপি থেকে শুরু করে তৃণমূল বিভিন্ন দলের হয়ে ভোট কুশলীর কাজ করে পিকের সংস্থা। কখনো তাদের সাফল্য আসে তো কখনো আসে ব্যর্থতা। 2022 সালে তিনি জনসুরাজ পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। দল করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তেমনভাবে সক্রিয় হননি পিকে। এবার একেবারে সক্রিয় রাজনীতির ময়দানে নামতে চলেছেন একদা ভোট কুশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি বিহারে দলীয় নেতাকর্মীদের এক সভায় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নামার কথা ঘোষণা করেন। সেই সভায় পিকে বিজেপি, কংগ্রেস আর জেডিইউ কাউকেই ছেড়ে কথা বলেননি। তিনি জানিয়েছেন আগামী বছর বিহারের বিধানসভা ভোটে 243 আসনে তাঁর দল প্রার্থী দেবে। 75 আসনে মুসলিম প্রার্থী দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে দলিত শ্রেণীর লোকেদের। মুসলিম এবং দলিতদের সমাজে তুলে ধরার জন্যই যে তার রাজনৈতিক যাত্রা, তাও স্পষ্ট করে দিয়েছেন পিকে। বিহারের রাজনৈতিক মহল মনে করছে রাজনীতির ময়দানে পিকের পদার্পণ চিন্তায় ফেলবে বিহারের প্রধান 2 রাজনৈতিক দল আরজেডি এবং জেডিইউ কে। आप अपना जीवन का सब समय बर्बाद कर रहे हैं ये सोचने समझने बात करने में कि किसने बिहार को खराब किया। हम आपको उल्टी बात बता रहे हैं। एक बार को मान लीजिए कि जिस नेता को भी आपने चुना, जिसने भी बिहार में राज किया, उसने जो काम किया या करने का दावा कर रहा है उस सब को सही मान लीजिए। मान लीजिए कि कांग्रेस ने 40 वर्ष में बिहार में कुछ विकास कर दिया। ये भी मानिए कि लालू जी के राज में गरीब और वंचित लोगों को आवाज मिल गई, इसके लिए लालू जी का सम्मान होना चाहिए। ये भी मानिए कि नीतीश बाबू के राज में सड़क बन गया, बिजली आ गया। लेकिन अगर सब के बात को सही मान भी लीजिएगा तो भी इस बात से कोई इनकार नहीं कर सकता है कि देश में सबसे ज्यादा गरीब, सबसे ज्यादा अशिक्षित, सबसे ज्यादा भूखमरी और बेरोजगारी वाला राज्य बिहार ही है। গত বছর বিহারের আরজেডি, কংগ্রেস, জেডিইউ এর মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে যান নীতিশ কুমার। তিনি হাত ধরেন বিজেপির। মহাগঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী থেকে নীতিশ কুমার এনডিএ জোটের মুখ্যমন্ত্রী হয়ে যান। সেই সরকারের উপমুখ্যমন্ত্রী হন বিজেপির সম্রাট চৌধুরী। বারবার এই পাল্টি খাওয়ার জন্য বিহারের রাজনৈতিক মহলে নীতিশের নামই হয়ে যায় পাল্টিরাম। পিকে জানিয়েছেন তার রাজনৈতিক যাত্রা कांग्रेस, आरजेडी, जेडीयू, बीजेपी असाम्य राजनीति विरुद्ध। हमारी भूमिका कुम्हार की है और गांव-गांव से अच्छी मिट्टी और चाक ढूंढ रहे हैं। आपके बीच से ऐसे लोग हैं जिनमें वो ताकत है, समझ है, जिनको हम थोड़ा सा सहारा दे दें
तो वो खड़ा होकर बढ़िया नेता बनेगा और अपने समाज के लिए कुछ करेगा। নীতিশ কুমার আগেই বলেছেন তিনি আর কখনো এনডিএ ছাড়বেন না, কিন্তু তার কথাকে আর কেউ বিশ্বাস করে না। তার সম্পর্কে বিহারে প্রচলিত ধারণাই হলো নীতিশ কুমার যখন তখন পাল্টি খেতে পারেন। এই আবহে 2রা অক্টোবর থেকে নয়া রাজনৈতিক যাত্রা শুরু করছেন একদা নীতিশেরই সহকর্মী প্রশান্ত কিশোর। বিহারের রাজনীতিতে তিনি কতটা প্রভাব ফেলতে পারে তার বিচার করবে ভবিষ্যৎ। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শুরু থেকেই আক্রমণাত্মক, এতটুকু জমি ছাড়া নয়, এমনই আগ্রাসী মনোভাব নিয়ে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন থেকে নরেন্দ্র মোদীকে টার্গেট করেছে কংগ্রেস। আর এবার রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনে চেয়ারম্যান জগদীপ ধনকরকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এর আগে লোকসভাতেও মোদীর ভাষণের সত্যতা চ্যালেঞ্জ করে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন कांग्रेस सदस्य मणिकम टेगर। 2014 में जब हम आए राज्यसभा में हमारी ताकत बहुत कम थी और चेयर का भी जरा झुकाव दूसरी तरफ था। 10 বছর পর লোকসভায় প্রকৃত বিরোধী দলের মর্যাদা মিলেছে কংগ্রেসের। বিরোধী দলনেতা হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রাহুল গান্ধী। আবার এই প্রথম মোদী জামানায় নিম্নকক্ষে মোদী দল বিজেপি একক শক্তিতে ক্ষমতায় বসতে পারেনি। উল্টো দিকে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চ অনেক বেশি ঐক্যবদ্ধ। সংসদীয় স্তরে রাজনীতির এই বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষিতে সংসদের প্রথম অধিবেশন, যা মূলত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়। কিন্তু সেই আপাত নিস্তরঙ্গ অধিবেশন শাসক বিরোধী তরজায় আলোড়িত হয়েছে। প্রথম থেকেই বিরোধীরা অনেক বেশি আক্রমণাত্মক। বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে তৃণমূলের মহুয়া মৈত্র বিরোধীদের ঝাঁঝালো বক্তৃতায় ইতিমধ্যেই যথেষ্ট চাপে ফেলে দিয়েছে মোদী বাহিনীকে। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে অহেতুক সমালোচনায় বিঁধেছেন। মোদী বলেছেন 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় বসে তখন রাজ্যসভায় তারা সংখ্যাগরিষ্ঠ ছিল না। সভায় চেয়ারম্যান সেই সময় বিরোধীদের দিকে ঝুঁকে থাকতেন। তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ এনেছেন মোদী। 2014 में जब हम आए राज्यसभा में हमारी ताकत बहुत कम थी और चेयर का भी जरा झुकाव दूसरी तरफ था, लेकिन सीना तान करके देश की सेवा करने के संकल्प हम डिगे नहीं। मैं देशवासियों को कहना चाहता हूं, आपने जो फैसला सुनाया है, आपने हमें सेवा करने का जो आदेश दिया है, ऐसी किसी रुकावटों से न मोदी डरने वाला है न ये सरकार डरने वाली। রাজ্যসভায় তৎকালীন চেয়ারম্যান হামিদ আনসারির নাম না করলেও মোদীর নিশানার উদ্দেশ্য এবং নিশানায় কে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির নামে বিরূপ মন্তব্য করেছিলেন। এবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী করা ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সদস্য জয়রাম রমেশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলেছেন। তিনি চিঠি দিয়েছেন চেয়ারম্যান জগদীপ ধনকরকে। জয়রামের মূল অভিযোগ, প্রধানমন্ত্রী নাম না করে রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যানকে অবমাননা করেছেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন জয়রাম রমেশ। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে ডেপুটি স্পিকার পদের নির্বাচনকে কেন্দ্র করে শাসক বনাম ইন্ডিয়া বিরোধ অনিবার্য। সেই আবহে প্রধানমন্ত্রীর নামে উচ্চকক্ষে স্বাধিকার ভঙ্গের অভিযোগে সংঘাত তীব্রতর হতে বাধ্য। এখন সময় আরও একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা ভোট মিটে গিয়েছে 1 মাসেরও বেশি সময় আগে। সেই ভোটে বঙ্গ কংগ্রেসের পারফরমেন্সও খুব খারাপ। কংগ্রেস কেবলমাত্র মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে পেরেছে। 5 বারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবার বহরমপুর কেন্দ্রে হেরে গিয়েছেন। তারপর থেকেই প্রদেশ কংগ্রেসও কেমন যেন ছন্নছাড়া হয়ে পড়েছে। অধীর অস্থায়ী সভাপতি হিসেবে কাজ চালাচ্ছেন বটে, তবে তার কাজে সেই ছন্দ নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে? আমি কংগ্রেসের অস্থায়ী সভাপতি, কারণ মল্লিকার্জুন খাড়গে যে থেকে সভাপতি হয়েছে সে তো ভারতবর্ষের আর কোন রাজ্যের সভাপতি হয়নি।
এবার করবেন তখন টেকতে পারবেন আপনারা। আমি তো অস্থায়ী সভাপতি। অধীরের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেসের সঙ্গে শাসক দল তৃণমূলের সম্পর্ক খুবই খারাপ। অধীর বরাবরই শাসক দল এবং তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করে থাকেন। মমতার অভিযোগ, অধীরের জন্যই বাংলায় লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি। তৃণমূলের এবার 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল বহরমপুরে অধীরকে হারানো। সেই প্রোগ্রামে তৃণমূল সফল হয়েছে। তৃণমূলের দাবি, অধীর লোকসভার বিরোধী নেতা ছিলেন বলেই আগের টার্মে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বনিবনা হয়নি সংসদে। দুই দলই নিজেদের মতো করে চলেছে লোকসভায়। এবার অধীর পরাজিত হওয়ায় লোকসভায় দুই দলের বোঝাপড়া অনেক মসৃণ হয়েছে। তৃণমূল নেতারা একথা প্রকাশ্যেই বলাবলি করছেন। রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ায় কংগ্রেসের সম্পর্কে তৃণমূলের অ্যালার্জিও অনেক কমে গিয়েছে। তৃণমূল চায় প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হন তৃণমূলের প্রতি নরমপন্থী কোনো নেতা। সমস্যা হলো কংগ্রেস দলটাই হলো দিল্লি নির্ভর দল। কোনো প্রদেশ কংগ্রেস কমিটি নিজের থেকে স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না দিল্লির হাইকমান্ডের নির্দেশ ছাড়া। ভোট পর্বেই আমরা তার পরিচয় পেয়েছি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকা বা না থাকা নিয়ে কিছু মন্তব্য করে দলের হাইকমান্ডের রোষানলে পড়েছিলেন অধীর। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সেই সময় বলেন, মমতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধীর কেউ নন, তার জন্য হাইকমান্ড আছে। দলের লাইন মেনে না চললে বাইরে চলে যেতে পারে। তারপরও অনেক দিন কেটে গিয়েছে, ভোটও মিটে গিয়েছে। কংগ্রেসের নিয়ম হলো এআইসিসি সভাপতি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত প্রদেশ কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হয়। পরে নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি গঠন করা হয়। সেই অর্থে অধীর এখন প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি। অধীরই পরবর্তী প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকবেন নাকি অন্য কেউ সভাপতি হবেন তা নিয়ে নানা চর্চা চলছে। পরবর্তী সভাপতি হিসেবে নাম উঠে আসছে পুরুলিয়ার নেপাল মাহাতো, শিলিগুড়ির শঙ্কর মালাকার, শুভঙ্কর সরকার এবং আব্দুস সাত্তারের। বঙ্গ কংগ্রেস নিয়ে আলোচনার এখনো সময় করে উঠতে পারেনি দিল্লি। লোকসভা ভোটে বাংলার ভরাডুবি নিয়েও হাইকমান্ড আলোচনা করেনি। কবে সেই আলোচনা হবে জানা নেই কারো। আগেই বলেছি, প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি হিসাবে অধীর কাজ চালাচ্ছেন বটে, তবে সেই কাজে কোনো গতি নেই, নেই ছন্দ। অধীরও চান দিল্লি দ্রুত কাউকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ঠিক করুক। তবে তৃণমূল সম্পর্কে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও সাফ জানিয়েছেন অধীর। তার কথায় বাংলায় কংগ্রেসকে শেষ করে দেবে তৃণমূল, আর তাদের প্রতি আমাকে সৌজন্য দেখাতে হবে, এটা আমি পারবো না। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।